আউটসোর্সিং বিষয়ে হচ্ছে আমরা কিছু কনসেপ্ট বা আইডিয়া দেখলাম, আর হচ্ছে সফটওয়্যারের 6টা ডিফারেন্ট সোর্স সেটা সম্পর্কে আমরা মেইনলি পড়েছিলাম। তো আশা করি মনে আছে, যদি মনে না থাকে লাস্ট ক্লাসের শেষের দিকে একটু রিক্যাপ করে দিব। তো এখন আমাদের যেটা মেইন উদ্দেশ্য পড়ার, প্রথমে হচ্ছে আমরা পড়বো যে অফ দ্য শেলফ সফটওয়্যারের ক্রাইটেরিয়া গুলো কি কি, দেন হচ্ছে আরো কিছু কনসেপ্ট আছে আরএফপি আরএফকিউ সম্পর্কে, এখন আর রিইউজ লাস্টে যে এটা দিয়ে কিন্তু আমাদের সিলেবাস আসলে শেষ হবে। আজকে ক্লাস আমাদের সিলেবাস শেষ হবে। আর আর 2টা ক্লাস যখন পাবো ঈদের পরে, তো ফার্স্ট ক্লাসে হবে সিটি, না ফার্স্ট ক্লাসে সিটি হবে না, ফার্স্ট ক্লাসে হবে রিভিউ ক্লাস, আর লাস্ট আরেকটা ক্লাস হবে সেকেন্ড যে ক্লাস, সেই ক্লাসে তোমাদের সিটি হবে আর কি। আর এটা মনে হয় ক্লাস পড়ে গেল কয় তারিখে, 14 তারিখ, 14 তারিখ তো বন্ধ, তো ক্লাস আর পাবো না। ওকে, তাহলে আমরা একটু শুরু করি। প্রথমে আসি হচ্ছে আমাদের কিভাবে একটা অফ দ্য শেলফ সফটওয়্যার আসলে আমরা সিলেক্ট করতে পারি, ক্রাইটেরিয়া গুলো আসলে কি কি। প্রথম যে ক্রাইটেরিয়া যদি আমরা একটু খেয়াল করি, অফ দ্য শেলফ সফটওয়্যার কি এগুলো সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি। অফ দ্য শেলফ সফটওয়্যার কি একটা কাস্টমাইজ সফটওয়্যার, তুমি একটা সফটওয়্যারকে সে অর্গানাইজেশনের বেসিসে তুমি চাইলে কাস্টমাইজ করতে পারো। সেটা হচ্ছে নির্ভর করবে সেই অর্গানাইজেশনের নিডের উপরে। সো এখন আমরা একটু দেখি যে তাহলে অফ দ্য শেলফ সফটওয়্যারের ক্রাইটেরিয়া কি। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কস্ট, যে তুমি আগে এমন একটা সফটওয়্যারকে তুমি কি করবা, চুজ করবো বা সিলেক্ট করবো যে একই সেম ডেভেলপমেন্টে যদি কস্ট ভিন্নতা আসে, তাহলে যে কস্টটা কম তুমি সেই কস্টের সফটওয়্যারকে আসলে সিলেক্ট করবো। তার মানে ধরো একটা এ সফটওয়্যার আর একটা ধরো বি সফটওয়্যার, তো এর মধ্যে যদি এ সফটওয়্যারও ফাংশনালিটি সেম থাকে, বি সফটওয়্যারের ফাংশনালিটি সেম থাকে, ধরো ইন হাউস ডেভেলপমেন্টের মাধ্যমে, এখন তুমি কম্পেয়ার করে দেখবা যে কোন কস্টের আসলে মাধ্যমে তোমার অর্গানাইজেশন বেনিফিটেড হবে, তাহলে সেই কস্টের সফটওয়্যারটাই আসলে আমাদের সিলেক্ট করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে এইটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে এবার ফাংশনালিটি। ফাংশনালিটি বলতে তুমি একটা ধরো একটা একটা সফটওয়্যার তোমার দরকার, তুমি এখন এরকম ধরনের একটা সফটওয়্যারের জন্য কোন একটা ফার্মে বা কোথাও গেলা, যার পর এখানে অনেকগুলো ভেন্ডর পাচ্ছ, ভেন্ডর হচ্ছে তোমাকে বিভিন্ন ধরনের অপশন দিচ্ছে যে এই ধরনের ফাংশন গুলা সে প্রোভাইড করতে পারবে। আবার তুমি সেকেন্ড ভেন্ডরের সাথে যোগাযোগ করলাম, করার পর দেখলাম যে এই সেকেন্ড ভেন্ডরও হচ্ছে কি আরো কিছু ফাংশনালিটি হয়তো বা সে প্রোভাইড করতে পারবে। এখন সেটাই হচ্ছে গিয়ে আমি ফাংশনের যে ফিচার, যে সফটওয়্যার গুলা সেগুলাই হচ্ছে আমি সেই সফটওয়্যারকে সিলেক্ট করব যে সফটওয়্যারটা আমার আমার যে রিকোয়ারমেন্ট গুলো ছিল সেগুলোর সাথে অ্যালাইন হয়, প্লাস ধরো সবকিছু মিলে কস্ট ইফেক্টিভ। তাহলে আমি সেই ফাংশনালিটির সফটওয়্যারকে সিলেক্ট করব যেগুলা হচ্ছে যে আমার ডিজায়ার যে সিস্টেম ফিচার গুলা ছিল সেগুলাও যাতে আমি পাই। এটা হচ্ছে কি সেকেন্ড মোস্ট ক্রাইটেরিয়া আসলে আমাদের সফটওয়্যার সিলেক্টের। ওকে, তারপরে আসি হচ্ছে আমাদের থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে ভেন্ডর সাপোর্ট। ভেন্ডর তো আমরা ভেন্ডর সম্পর্কে জানি, ভেন্ডর হচ্ছে বিক্রেতা টাইপের। তো কোন ভেন্ডরের সাপোর্ট নিব সেটাও আসলে ডিপেন্ড করবে যে ভেন্ডরটা কি পরিমাণ সাপোর্ট আমার সিস্টেমে দিতে পারবে এবং বা প্রোভাইড করতে পারবে, এবং কোন কস্টে আসলে প্রোভাইড করবে। তাহলে সেই ভেন্ডরের সফটওয়্যারটাই হচ্ছে কি আমি সিলেক্ট করব। ধরো ভেন্ডর নাম্বার 1 আর ভেন্ডর 2, ধরে নিলাম যে তুমি দুইজন ভেন্ডরের সাথে আসলে কমিউনিকেট করার পরে এই ভেন্ডরের একটা লিস্ট দিল তোমার কাছে, এগুলো নিয়ে আমার পড়বো আরো। আর এই ভেন্ডর হচ্ছে তোমাকে একটা লিস্ট দিল, এখন তুমি দেখবা যে তুমি লিস্ট পড়ে দেখবা যে সে কি কি রিকোয়ারমেন্ট আসলে প্রোভাইড করতে পারবে আর এই কি ধরনের প্রোভাইড করতে পারবে, এবং পাশে কস্ট লেখা থাকে প্রতিটা ফিচারের পাশে। এখন তুমি তুমি দেখবা যে তোমার অর্গানাইজেশনের জন্য কোনটা কস্ট ইফেক্টিভ প্লাস কে আসলে সাপোর্টও বেশি দিচ্ছে। আচ্ছা, এমনও হতে পারে যে হয়তোবা ভেন্ডর 1 এর কস্ট বেশি কিন্তু ভেন্ডর 2 এর কস্ট কম, কিন্তু এটা আবার ফিচারের সাথে অ্যালাইন হয় তোমার সিস্টেমের, তাহলে কিন্তু তুমি ভেন্ডর 1 কেই চুজ করবা। কারণ কি, যেটা তোমার ডিজায়ারেবল ফিচার সেটা যদি সে প্রোভাইড করতে পারে বা সাপোর্ট দিতে পারে,
তাহলে কিন্তু আমরা সেটাই হচ্ছে কি গ্রহণযোগ্যতার দিকে রাখি। ওকে, তারপরে আসি ভায়াবিলিটি অফ ভেন্ডর। এটা হচ্ছে গিয়ে ফোর্থ ক্রাইটেরিয়া, যে শুধু ভেন্ডর সাপোর্ট দিলে হবে না বা একটা সিস্টেমকে ডেভেলপ করে দিলে হবে না, সেই সিস্টেমটার মেইনটেনেন্স খুবই প্রয়োজন। আমরা তো একটা লাস্ট ফেজ যেটা সম্পর্কে জানি যে মেইনটেনেন্স ফেজ। এই মেইনটেনেন্স ফেজে কিন্তু সফটওয়্যার গুলাকে কি করতে হয়, বারবার আপডেট করতে হবে। কি কোনো ধরনের চেঞ্জ আসলে সেটা চেঞ্জ করতে হবে, নতুন কোনো টেকনোলজি আসলে সেগুলোকে অ্যাডাপ্ট করতে হবে। এই ধরনের ক্যাপাবিলিটি যদি থাকে তাহলে সেই ভেন্ডরকে আমি চুজ করব। এই যে সফটওয়্যারের বিভিন্ন ধরনের অ্যাডাপশন বা আপডেট করার যে ক্যাপাবিলিটিটা, এটাকে বলা হয় ভেন্ডরের ভায়াবিলিটি। এই সফটওয়্যারে যদি এই অ্যাডাপশন আপডেটের ভায়াবিলিটি বা হচ্ছে গিয়ে ক্যাপাবিলিটি যদি ভেন্ডর দিতে পারে সাপোর্ট হিসেবে, সেটাকে বলা হয় ভায়াবিলিটি অফ ভেন্ডর। তাহলে সেই ভেন্ডরকে আসলে আমি চুজ করব আমার সফটওয়্যার হিসেবে, সফটওয়্যার হচ্ছে ডেভেলপার চুজ করার বিষয় আর কি। এরপর আসি সিক্স যে ক্রাইটেরিয়া মেবি 8টা। তো সিক্স যে ক্রাইটেরিয়া, সে ক্রাইটেরিয়া হচ্ছে, না সিক্স না সরি ফিফথ, যে ক্রাইটেরিয়া সেটা ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মিনস হচ্ছে আমার সফটওয়্যারকে যত পরিমাণ সহজে আমি আসলে কাস্টমাইজ করতে পারি। আমার সফটওয়্যার এখন আমি ধরো একটা সফটওয়্যার নিলাম, নেওয়ার পরে আমার মনে হলো যে ধরো হচ্ছে 6-7 মাস পরে আমার আমার অর্গানাইজেশনের কিছু পলিসি চেঞ্জের কারণে আমার সফটওয়্যারে কিছু কাস্টমাইজ করতে হবে। অ্যাজ লাইক ধরো তোমাদের ইউএমএস সিস্টেমে আগে অ্যাটেন্ডেন্স সবসময় নেওয়া যেত, এখন একটুখানি ফ্লেক্সিবল, বাট হচ্ছে কি পরবর্তীতে আবার যখন ঈদের পরে হবে তখন আবার 15 মিনিটের মধ্যে তোমার অ্যাটেন্ডেন্স দিতে হবে, তাই না? তো এই যে কিছু পলিসির কারণে কিন্তু এই যে সফটওয়্যার গুলো কিন্তু কিন্তু চেঞ্জ করতে হচ্ছে, যে এই যে একটা ফিচার 15 মিনিটের মধ্যে অ্যাটেন্ডেন্স দেওয়া, এটা কিন্তু পরবর্তীতে কি করা হলো, ওই সফটওয়্যার আপডেট করতে হচ্ছে। তাহলে এই যে আপডেট করা ক্যাপাবিলিটি বা কাস্টমাইজ করা ক্যাপাবিলিটি যেটাকে থাকে, সেটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। তার মানে যেই সফটওয়্যার ফ্লেক্সিবিলিটি যত বেশি, তুমি সেই সফটওয়্যারকে আসলে সিলেক্ট করবা তোমার অর্গানাইজেশনের সফটওয়্যার হিসেবে। তারপর অবশ্যই মাস্ট এটা ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে কি ডকুমেন্টেশন। এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। এইটা হচ্ছে ডকুমেন্টেশন কি, ইউজারের ম্যানুয়াল বা হচ্ছে ডেভেলপারের ম্যানুয়াল। আমরা বলতে পারি যে আমাদের সিস্টেমটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ডিপ্লয় করা হলো, কিভাবে এটা আপডেট করা হলো, টোটালটাই হচ্ছে একটা ডকুমেন্ট আকারে রাখতে হবে। যেই সফটওয়্যার ডকুমেন্টেশন নাই, তুমি সেই সফটওয়্যার তো আসলে তুমি কোনো ধারণা পাবা না। তাহলে ডকুমেন্টেশন থেকেও তুমি সফটওয়্যারের সিলেক্টিং ক্রাইটেরিয়া আসলে চুজ করতে পারো যে কোন সফটওয়্যারকে তুমি আসলে সিলেক্ট করবা। তারপরে সেভেন্থ ওয়ান যেটা হচ্ছে কি রেসপন্স টাইম। রেসপন্স টাইম তো খুবই ইম্পর্টেন্ট, যে ইউজার রিকোয়েস্টের রেসপেক্টিভে ওই সিস্টেমটা কি কি ধরনের রেসপন্স করতেছে সেটাকে বলা হয় রেসপন্স টাইম। ধরো রেসপন্স টাইম জিনিসটা আসলে কি, ধরো তুমি একটা ওয়েব পেজে যাও, ওয়েব পেজে ধরো একটা সার্চ দাও। সার্চ দেওয়ার অর্থ হচ্ছে তুমি কুয়েরি করতেছো বা একটা কোয়েশ্চেন দিতেছো, যে আমার এটার মাধ্যমে তুমি বুঝাচ্ছো যে এই পেজটা তুমি কুয়েরি চাও বা এই পেজটা তুমি আসলে চাচ্ছ যে লোড হতে তোমার সিস্টেমে। তুমি যখন একটা রিকোয়েস্ট দাও, ধরো একটা ওয়েব পেজে, যে ধরো তোমার সিস্টেম ইউএমএস সিস্টেম লিখে যদি ধরো তুমি এটা লগ ইন করতে চাও, তো ইউএমএস লেখা হয়তো বা সার্চ দাও, দেওয়ার পর দেখো একটা পেজ কিন্তু লোড হয়। এটার অর্থ হচ্ছে তুমি যে ইউএমএস যে লিখে সার্চ দিলা সেটা হচ্ছে কুয়েরি করলা, তার রেসপেক্টিভে ওই সিস্টেম তোমাকে রেসপন্স করলো, ওই ইউএমএস সিস্টেমটা তোমার সামনে লোড করে। এটাকে বলা হয় রেসপন্স টাইম। এই যে একটা সময় লাগতেছে, কতখানি সময়ের মধ্যে তোমার রিকোয়েস্টের রেসপন্স সে দিল, সেটাকে বলা হয় রেসপন্স টাইম। তো অবশ্যই একটা সফটওয়্যারের একটা ক্রাইটেরিয়া, মেইন ক্রাইটেরিয়া হচ্ছে রেসপন্স টাইম। যার রেসপন্স টাইম যত বেশি, সেই সফটওয়্যার কিন্তু তত বেশি মানুষ কাস্টমার ব্যবহার করে না। তোমার যত বেশি রেসপন্স টাইম কম হবে, তত বেশি কাস্টমার ওই সিস্টেম নিয়ে হচ্ছে গিয়ে আরো বেশি আগ্রহী হয়ে ওই সিস্টেমে আর ইউজার হিসেবে। সো এবার আসি ইজ অফ ইনস্টলেশন, সবার লাস্টে যে ক্রাইটেরিয়া। ইনস্টলেশন কি, ইনস্টলেশন তো আমরা বুঝি সফটওয়্যার আসলে লোড করা, তাই না? তো হচ্ছে যে এটা যত বেশি ইজিনেস, যত সিস্টেমের বেশি ডিফিকাল্টি লেভেল যত বেশি হবে, ওই সফটওয়্যার কিন্তু মানুষ তত হচ্ছে গিয়ে সিলেক্ট করবে না। তো ইজ অফ ইনস্টলেশন থাকতে হবে। তো এই 8টা ক্রাইটেরিয়া বলতে পারি আসলে আমাদের অফ দ্য শেলফ সফটওয়্যার সিলেক্টের মেইন যে ক্রাইটেরিয়া। ফার্স্ট অফ অল আমরা যেটা বললাম কস্ট,
সেকেন্ড হচ্ছে ফাংশনালিটি, থার্ড হচ্ছে ভেন্ডর, ভেন্ডরের দুইটা, ভেন্ডরের সাপোর্ট, ভায়াবিলিটি অফ ভেন্ডর, এই চারটা। নেক্সট হচ্ছে সফটওয়্যার ফ্লেক্সিবিলিটি, লাস্ট হচ্ছে কি ডকুমেন্টেশন, এবং হচ্ছে পরে রেসপন্স টাইম আর ইজ অফ ইনস্টলেশন। এই 8টা ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের অফ দ্য শেলফ সফটওয়্যার আমরা সিলেক্ট করব কি করব না, এই 8টা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমি সেই সফটওয়্যারটাকে সিলেক্ট করব। সো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তাহলে এরপরে আমার টপিকে যাই। আমাদের কিছু জিনিস সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে কনসেপ্ট, মেইন কনসেপ্ট, সেটা হচ্ছে আরএফপি আর হচ্ছে আরএফকিউ। আমি একটু লিখি আরএফপি জিনিসটা কি। আরএফপি কে বলা হয় রিকোয়েস্ট ফর প্রপোজাল, এটা আমরা লিখা হিসেবে দেখতে পারতেছি। আরএফপি আসলে কনজিউমার থেকে ভেন্ডরের দিকে যায়। আরএফপি কনজিউমার থেকে ভেন্ডরের দিকে যায়। কনজিউমারকে যারা কাস্টমার বা ক্রেতা, আর ভেন্ডর তো হচ্ছে বিক্রেতা টাইপ। তার মানে কনজিউমার আসলে ভেন্ডরের কাছে কিছু একটা রিকোয়েস্ট, প্রপোজাল রিকোয়েস্ট দিবে, সেটা হচ্ছে ভেন্ডরের কাছে যাবে। যেমন আগে তোমরা যদি একটু খেয়াল করো, বিভিন্ন পত্রিকা যদি তোমরা পড়ে থাকো আগে, তো পত্রিকার মধ্যে বিভিন্ন বিজ্ঞপ্তি থাকে। তো বিজ্ঞপ্তিকে বলা হয় এক ধরনের রিকোয়েস্ট ফর প্রপোজাল। ধরো কিছু বিজ্ঞপ্তি থাকে, যে তোমার বিভিন্ন কোম্পানির কিছু বিজ্ঞপ্তি থাকে, বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি আসলে আমরা দেখি। ওই বিজ্ঞপ্তিতে কি লেখা থাকে, তার রিকোয়ারমেন্ট গুলা কি কি, এসব বিজ্ঞপ্তি থাকে না, যে কি কি রিকোয়ারমেন্ট, কি কি দরকার, আর ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা বিজ্ঞপ্তি দেওয়া থাকে। তাহলে ধরো কনজিউমার হিসেবে আমি একটা বিজ্ঞপ্তি দিলাম যে আমার একটা অর্গানাইজেশন একটা নিউ সিস্টেম দরকার। এই নিউ সিস্টেমে কি কি হচ্ছে হার্ডওয়্যার থাকবে, কি কি হার্ডওয়্যার দরকার, কি কি ধরনের সফটওয়্যারের ফাংশনালিটি থাকবে, কোন ধরনের রিকোয়ারমেন্ট আসলে আমার সিস্টেমে প্রয়োজন, এরকম একটা সুন্দর করে ডকুমেন্ট লিখে আমি একটা রিকোয়েস্ট দিলাম, প্রপোজাল, সেটাকে প্রেজেন্ট করলাম, একটা বিজ্ঞপ্তি আকারে দিলাম ধরো। এটাকে বলা হয় আরএফপি। তার মানে কনজিউমার আসলে ভেন্ডরের উদ্দেশ্যে কিছু বিজ্ঞপ্তি টাইপস বা একটা রিকোয়েস্ট ফর প্রপোজাল দিতেছে, যে আমার সিস্টেমের বা আমার অর্গানাইজেশনের জন্য নতুন যে সিস্টেমটা দরকার, সেই সিস্টেমে কি কি ধরনের হার্ডওয়্যার লাগবে, কি কি ধরনের সফটওয়্যার লাগবে। এই ধরনের যদি ডকুমেন্ট প্রোভাইড করে থাকে, তাহলে সেটাকে বলা হয়েছে রিকোয়েস্ট ফর প্রপোজাল বা আরএফপি। তো ভেন্ডরের উদ্দেশ্যে যখন দিবে, তখন ভেন্ডরও কি করবে, কিছু হচ্ছে কি তাকে আবার ওইটার পার্সপেক্টিভে কিছু রেসপন্স করবে। তো এটার সম্পর্কে আমরা একটু পড়বো। তাহলে এর আগে আমরা একটু জেনে নেই যে আরএফপি এর কিছু ইনফরমেশন সোর্স আছে, যে কোথা থেকে আসলে আরএফপি টা দিব। আমি ধরো একটা কনজিউমার, নিউ কনজিউমার কাস্টমার, আমি নিউ একটা নতুন সিস্টেম আমার দরকার, আমি কখনো আরএফপি কিভাবে দিতে হয় বা ওই সিস্টেম সম্পর্কে আমারও ধারণা কম। যে আমার যে নিউজ, ধরো মেট্রো রেল প্রজেক্ট, এটা যখন ফার্স্ট তৈরি করা হচ্ছিল, যখন আমাদের বাংলাদেশের জন্য এটা ফার্স্ট, তাহলে এটার আসলে রিকোয়ারমেন্ট গুলা কিভাবে অ্যানালাইসিস করলো একজন নিউ কনজিউমার হিসেবে। তখন বিভিন্ন ধরনের ইনফরমেশন সোর্স থেকে, ধরো কালেক্ট ইনফরমেশন, ফার্স্ট যে সোর্সটা আমরা বলতে পারি যে কালেক্ট ইনফরমেশন ফ্রম ভেন্ডর, ভেন্ডর থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি। যে আমার ধরো কিছু পরিচিত ভেন্ডর আছে, বা হচ্ছে পরিচিত না থাকুক, আমি হয়তো ভেন্ডরদের সাথে একটু কমিউনিকেশন করলাম, জানলাম যে আমার যে যে নিউ সিস্টেমটা, এই নিউ সিস্টেমটা আসলে কি কি ফিচার আর কি দরকার। তাহলে সেখান থেকে আমি ইনফরমেশন কালেক্ট করতে পারতেছি আমার সিস্টেমের জন্য। সেকেন্ড হচ্ছে সফটওয়্যার ডকুমেন্টেশন। যদি ওই ওই সিস্টেম অলরেডি এক্সিস্টিং থাকে, সেটা বাংলাদেশে না হোক অন্যান্য কোনো দেশে থাকে, বা বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করে ধরো অন্য কোনো সিস্টেম আমি তৈরি করতে চাচ্ছি, সেটার অন্যান্য ডকুমেন্টেশন আছে কিনা। তাহলে ডকুমেন্টেশন থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে ডকুমেন্টেশন তো আসলে সবকিছু লেখা থাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সফটওয়্যারে। তাহলে এইটা নিয়ে যারা আগে কাজ করছে তাদের কি করব, ওই ডকুমেন্টেশন গুলা দেখতে পারি। বা ধরো আমি ওই সিস্টেমটাকে আপডেট করব, তাহলে তো আমার সিস্টেমে ডকুমেন্টেশন আছে অলরেডি এক্সিস্টিং, তাহলে সেই ডকুমেন্টেশন থেকে দেখবো। আর 3 নাম্বার হচ্ছে টেকনিক্যাল মার্কেটিং লিটারেচার। এটা সম্পর্কে কি বলতে পারো, টেকনিক্যাল মার্কেটিং লিটারেচার, লিটারেচার বাংলা কি, কেউ তো সবাই তো জানো, বলতে কি। এই তোমরা কি আমার কথা শুনতে পারো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। লিটারেচার মানে কি, সাহিত্য না তো, এটা কিন্তু আবার সেই সাহিত্য না। লিটারেচার মিনস এখানে
ব্যাকগ্রাউন্ড স্টাডি, তোমার সিস্টেমের এই যে টেকনিক্যাল মার্কেটিং যে লিটারেচার, আহ এটার এটার অর্থ হচ্ছে, ধরো তুমি একটা সুপার মার্কেট তৈরি করবা, তার মানে অলরেডি সুপার মার্কেট অনেক আছে। এই যে এক্সিস্টিং যে সিস্টেম গুলা, এটা তোমার সিস্টেমের জন্য ব্যাকগ্রাউন্ড স্টাডি বা লিটারেচার। তাহলে অলরেডি যেগুলা নিয়ে কাজ করা হয়ে গেছে, সেগুলা থেকেও তুমি কি ধরনের ইনফরমেশন সোর্স গুলো আসলে কালেক্ট করতে পারো। তুমি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে দেন কি করলে আরএফপি টা হচ্ছে প্রোভাইড করলা কাদের উদ্দেশ্যে, ভেন্ডরের উদ্দেশ্যে প্রোভাইড করলা, যে এরকম আমার একটা সিস্টেমের এমন কিছু ফাংশনালিটি আসলে দরকার, মোটামুটি একটা প্রপোজাল দেওয়ার মতো। ওকে, তারপরে আসি তাহলে কি, এরপরে ভেন্ডর যখন কনজিউমার থেকে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে রিকোয়েস্ট ফর প্রপোজাল পাবে, এখন কি করবে ভেন্ডরও, কি করবে ওই কনজিউমারকে রিকোয়েস্ট ফর কোট দিবে, আরএফকিউ দিবে। তার মানে এখন উল্টা দিকে যাচ্ছে, তাহলে ভেন্ডর থেকে আমি লিখতে পারছি, নেক্সট পেজে লিখি, ভেন্ডর থেকে কনজিউমারের দিকে যে প্রপোজাল মানে রিকোয়েস্টের যে রেসপন্সটা যায় কনজিউমার, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে আরএফকিউ, এটা বলা হয় আরএফকিউ। আর কনজিউমার থেকে ভেন্ডরের দিকে যেটা যাচ্ছে সেটাকে বলা হয় আরএফপি। তাহলে এখন কি করবে ভেন্ডর, কিছু একটা বিজ্ঞপ্তি পড়লো বা আবার রিকোয়েস্ট ফর প্রপোজাল গুলো পড়লো, অনেকগুলা ভেন্ডরই পড়লো, আমি ধরে নিলাম ভেন্ডর ওয়ান, ভেন্ডর টু, ভেন্ডর ওয়ান, ভেন্ডর টু, আর ধরো তিনজন ভেন্ডর একসেপ্ট করলো, মানে তাকে এখন কনজিউমারকে কি করবে, ওই আরএফকিউ প্রোভাইড করবে। আরএফকিউ জিনিসটা কি, এখন সে লিখবে যে সে ওই সিস্টেমের পাসওয়ার্ডে কি কি ফিচার প্রোভাইড করতে পারবে, সে যা যা চাচ্ছে সে কি কি ব্যবহার দিতে পারবে, এবং কোন কস্টে দিতে পারবে। অ্যাজ ইউজুয়াল ধরো একটা ছোটখাটো একদম সহজ এক্সাম্পল দেই, ধরো একটা বিল্ডিং এর কথাই বলি, বা ধরো একটা ক্লাসরুমের কথা বলি, ধরো ক্লাসরুমে একটা নতুন ক্লাসরুম তৈরি করা প্রয়োজন তোমাদের জন্য, একটা ল্যাব ক্লাসরুম, ক্লাসরুমে তাহলে কি ওই ক্লাসরুমে 20 জন যাতে বা 30 জন বসতে পারে। তাহলে আমি কনজিউমার হিসেবে একটা প্রপোজাল দিলাম যে এরকম একটা ক্লাসরুম প্রয়োজন আমার ল্যাবের জন্য, যেখানে 30 জন মানুষের ক্যাপাসিটি থাকবে, 30টা কম্পিউটার থাকবে, 30টা হচ্ছে যে সিপিইউ থাকবে, তারপর তোমাদের হচ্ছে যে আরো বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট, চেয়ার টেবিল থাকবে। তো এগুলো এরকম ধরনের রিকোয়ারমেন্ট গুলো আমি দিলাম কনজিউমার হিসেবে। এখন যখন দিলাম তখন ধরো 3 জন ভেন্ডর এখন কি করলো, সেটাকে একসেপ্ট করলো, করার পরে সে এখন কি করবে, আমার উদ্দেশ্যে আরএফকিউ পাঠাবে। তার আরএফকিউ তে কি লেখা থাকবে, তার আরএফকিউ তে লেখা থাকবে যে সে কয়টা চেয়ার প্রোভাইড করতে পারবে, সে কত কস্টে প্রোভাইড করতে পারবে, সে কয়টা টেবিল প্রোভাইড করতে পারবে, কত কস্টে প্রোভাইড করতে পারবে, সে কয়টা কম্পিউটার প্রোভাইড করতে পারবে, কত কস্টে প্রোভাইড করতে পারবে, প্রতিটা ডিটেলস সম্পর্কে সে লিখে এখন আমার উদ্দেশ্যে আবার কি করবে, পাবলিশ করবে। এখন আমার কাজ কি হবে, আমি কনজিউমার হিসেবে, বা আমি তো কনজিউমার বলতে কি, ওই আমার সিস্টেমে অলরেডি সিস্টেম অ্যানালিস্ট আছে যে সবকিছু ডিসিশন মেক করে, সে এই 3 জনের মধ্যে ধরো এই 3টা আরএফকিউ পেলাম, এখন এদের মধ্যে বেস্ট যে ক্যান্ডিডেট তাকে হচ্ছে চুজ করবে। তো কিভাবে চুজ করে অ্যানালিস্ট, আসলে কিভাবে বেস্ট ক্যান্ডিডেট চুজ করে, চুজ করে হচ্ছে ভেন্ডরের বিডের উপরে নির্ভর করে। বিড তো আমরা জানি, নিলাম জিনিসটা, যে কে কত কস্টে আসলে সফটওয়্যারটাকে হচ্ছে দিতে পারতেছে, ধরো এ দিতে পারতেছে ধরো 1 লাখ, এ ধরলাম যে 1.5 লাখ, এ হচ্ছে 2 লাখ। তো আমি দেখবো যে আমার সিস্টেমের জন্য কে আসলে ভালো ফিচারও প্রোভাইড করতে পারবে আর কস্ট ইফেক্টিভও, সেই বিডের উপর ডিপেন্ড করে সে হচ্ছে গিয়ে সিলেক্ট করে বেস্ট ক্যান্ডিডেট। আর ভ্যারাইটি অফ ইনফরমেশন সোর্স, বিভিন্ন ধরনের ইনফরমেশন সোর্স থেকে যে এই ভেন্ডর আসলে কোন কোন জায়গায় অলরেডি কাজ করে আসছে, তার হচ্ছে কি কিরকম মানে ফিডব্যাক কিরকম বা রিভিউ কিরকম। ওই যে তো যখন তোমরা ফুড পান্ডাতে ফুড অর্ডার দাও তখন কি ফুডের রিভিউ আসে না, সেম এদেরও রিভিউ আছে। তো এই বিভিন্ন ইনফরমেশন সোর্স থেকেও তুমি কালেক্ট করতে পারো যে কোন ক্যান্ডিডেটটা বেস্ট হবে তোমার সিস্টেমের জন্য। ওকে, তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ইনফরমেশন সোর্স, বিভিন্ন আরএফপি টা যেরকম কনজিউমার যখন ভেন্ডরকে দেয়, তখন ভেন্ডর যখন প্রপোজাল একসেপ্ট করে সে অনুযায়ী ভেন্ডর আবার বিপরীত দিকে আবার আরএফকিউ টা দেয়। তাহলে আরএফপি টা যে দিবে ওই কনজিউমার, তার তো কিছু দুই তিনটা আমরা সোর্স আসলে পড়লাম, আরো কিছু সোর্স আছে, তো সেগুলো আমরা একটু পড়ি, যে আরএফপি কিভাবে কোন কোন সোর্স থেকে আসলে কনজিউমার প্রোভাইড করতে পারে। ওকে, প্রথমে যেটা আমরা ওই ফার্স্ট পয়েন্টটা সম্পর্কে অলরেডি আলোচনা করে ফেলছি, যে ভেন্ডরের প্রপোজাল থেকে যে বিভিন্ন ধরনের ভেন্ডরের সাথে কমিউনিকেট করে সে এটা ইনফরমেশন সোর্স গুলা কালেক্ট করতে পারে, এটা অলরেডি পড়লাম।
সেকেন্ড হচ্ছে ধরে নিলাম আমার সফটওয়্যার আপডেট দরকার, তাহলে ওই সফটওয়্যার বিভিন্ন রানিং যে সফটওয়্যারটা আছে সেটাকে বিভিন্ন ধরনের সিরিজ অফ টেস্টিং এর মাধ্যমে আসলে আমি বুঝতে পারি যে ওই সফটওয়্যারে কোনো বাগ আছে কিনা, ইরর আছে কিনা, বা ওই সফটওয়্যার আর কি কি ফিচার দরকার, সেই অনুযায়ী কিন্তু আমি আবার ওইগুলাও কিন্তু রিকোয়ারমেন্টে দিতে পারি যে আমার সফটওয়্যারে এখন কি কি ধরনের বাগ ফিক্স করতে হবে, কি ধরনের ইরর দেখা দেখা দিচ্ছে, কাস্টমারের কি কি ফিডব্যাক আসতেছে আসলে সেই অনুযায়ী কি করতে পারি, আমি আবার হচ্ছে আরএফপি টা দিতে পারি, ইনফরমেশন সোর্সটা বা দিতে পারি ওই ভেন্ডরের উদ্দেশ্যে। থার্ড ওয়ান যেটা আসে যে ফিডব্যাক নিতে পারি আমি, আমার যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটার আদার যে ইউজাররা আছে ওদের থেকে ফিডব্যাক নিতে পারি। ধরো আমার যে আমি যার ভেন্ডর থেকে যে প্রোডাক্টটা নিব সেই ভেন্ডরের ধরো অলরেডি ধরো আমার একটা সুপার মার্কেট নতুন, এটার জন্য আমার একটা সফটওয়্যার প্রয়োজন, তাহলে অলরেডি সে যে সুপার মার্কেট থেকে সুপার মার্কেটের জন্য সফটওয়্যার তৈরি করে আসছে সেই আদার যে ইউজার সেই ইউজার থেকে আমি ফিডব্যাক নিতে পারি, তাহলে সেটাও হচ্ছে যে একটা ইনফরমেশন সোর্স হতে পারে। তারপরে 4 নাম্বার কি ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার টেস্টিং সার্ভিস। তো বিভিন্ন ধরনের যে ইন্ডিপেন্ডেন্ট যে সফটওয়্যার গুলো, এটা তো রানিং সফটওয়্যার বলতে বুঝাচ্ছি যে আমার যে সফটওয়্যারটা, আর ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার বলতে বুঝাচ্ছি যে অলরেডি যে সফটওয়্যার গুলো অলরেডি ক্রিয়েটেড আছে এক্সিস্টিং যেগুলো, সেগুলা থেকে টেস্টিং সার্ভিসের মাধ্যমে আসলে আমি গ্যাদার করতে পারি যে কি কি আসলে আমার যে নতুন যে সফটওয়্যার সেটার জন্য দরকার। তাহলে এটাও হচ্ছে এক ধরনের আমরা বলতে পারি ইনফরমেশন সোর্স আমার সফটওয়্যারের জন্য। তারপর বললাম কাস্টমার সার্ভে। কাস্টমার সার্ভে হচ্ছে আমার যে সিস্টেমের যে কাস্টমাররা যে সিস্টেমটা ব্যবহার করবে তাদের থেকে আমি সার্ভে নিতে পারি। অ্যাজ ইউজুয়াল ধরো নতুন একটা ইউএমএস সিস্টেম তৈরি করা হচ্ছে, তখন তোমরা হচ্ছে কিন্তু এক ধরনের ইউজার বা কাস্টমার বলতে পারি, তো তোমাদের থেকে সার্ভে নেওয়া হলো যে সার্ভের মাধ্যমে এবার ইনফরমেশন গ্যাদার করা হলো আসলে কি কি নতুন নতুন ফিচার থাকলে আরো বেশি সিস্টেমটা আরো বেশি ইফিশিয়েন্ট হয়, তাহলে এটাকে বলা হয় কাস্টমার সার্ভে। সবার যে পয়েন্টটা লাস্ট পয়েন্টটা এটা হচ্ছে কি আর্টিকেলস ইন ট্রেড পাবলিকেশন। আমরা ট্রেড পাবলিকেশন থেকেও আর্টিকেল গুলা কালেক্ট করতে পারি, কিন্তু দেখা যায় এগুলা অনেক সময় বায়াস থাকে। কেউ এই পয়েন্টটা ব্যাখ্যা করতে পারবো জিনিসটা কি? ম্যাম আর্টিকেল হচ্ছে মানে কোনো কোম্পানি তো বানায়, তো তার পার্সপেক্টিভ চিন্তা করেই বানায়, এইরকম কি? এই হ্যাঁ কারণে হ্যাঁ, বায়াস বিষয়টা থাকে। এরকমই। মানে ধরো তুমি তো বিজ্ঞপ্তি থেকে দেখতেছো যে ধরো ভেন্ডর ভেন্ডর ওই যে একটা একটা উদাহরণ দিই, ধরো হচ্ছে পাত্রপাত্রের বিজ্ঞপ্তি থাকে না, যখন ধরো মোটামুটি ধরো যে বিজ্ঞপ্তি নিজের সম্পর্কে যখন মানুষ বায়োডাটা দেয় তখন কি সে নিজের বায়োডাটাতে খারাপ কিছু লিখবে? অবশ্যই খারাপ কিছু লিখবে না, এটা তো মোটামুটি একটু বায়াস টাইপেরই থাকে। তাহলে ধরো যেই পাবলিকেশন গুলো অলরেডি আছে আর্টিকেল ওই ভেন্ডর সম্পর্কে, ধরো ওই ওই কোম্পানিরই ট্রেড পাবলিকেশন, ওই কোম্পানিতে যে আমি সার্চ দিলাম, এখন সে নিজের কোম্পানির ওই কোম্পানির ভেন্ডর সম্পর্কে অবশ্যই খারাপ কিছু লিখবে না, বা হচ্ছে কি ভালো রিভিউ থাকবে। ধরো এই যে ধরো ফুড পান্ডা যখন অর্ডার দাও তখন দেখো যে অনেকগুলা কোম্পানি যখন ঢুকো রেস্টুরেন্টে তখন কি আসে যে ফুড রিভিউ গুলা আসে, তো কিছু কিছু রিভিউ দেখবা হচ্ছে নিজস্ব কোম্পানির লোকেরাই হচ্ছে দিয়ে রাখে অনেক সময়। তো এই যে এইগুলা হচ্ছে কি কি বায়াস টাইপের হতে পারে, হতে পারে যে ভালো আবার বায়াসড হতে পারে। সো এখান থেকেও আমরা কালেক্ট করতে পারি, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা সব সময় আমরা একদম ফেয়ার যে ডিসিশন সেটা হচ্ছে নাও পেতে পারি। এই জন্য এটা সবার লাস্টে সোর্স দেওয়া আর কি, ইনফরমেশন সোর্স। তো তাহলে এই যে মোটামুটি আমরা কয়টা বললাম, ছয়টা ইনফরমেশন সোর্স থেকে আসলে আরএফপি আমরা কালেক্ট করে এবার এবার কনজিউমার হিসেবে আমি একদম ফুললি ভালোভাবে ভেন্ডরের উদ্দেশ্যে আরএফপি বা রিকোয়েস্ট ফর প্রপোজাল পাবলিশ করতে পারি। তারপর ভেন্ডর কিন্তু অলরেডি হচ্ছে এক্সপেরিয়েন্স, যারা ভেন্ডর হিসেবে আছে তারা তো অলরেডি এগুলো নিয়ে কাজ করতেছে, তো তখন কি করবে ওই ভেন্ডর তো প্রপোজাল দিবে, তারপরে আমাদের কাজ কি হবে ওই যে সিস্টেমের যে আমার প্রজেক্টের যে অ্যানালিস্ট আছে সে এবার ডিসিশন মেক করবে যে কাকে হচ্ছে সিলেক্ট করবে। যে এত যে জিনিসগুলো এরকম কিন্তু অনেক হোল প্রসিডিউরের মাধ্যমে কিন্তু এক একটা প্রজেক্টের কাজ হয়।
তো মোটামুটি হচ্ছে কি আমরা আমাদের যে ইনফরমেশন সিস্টেম গুলা কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে শুরু হয়, যে কিভাবে প্রপোজাল আসতেছে, কিভাবে একটা ভেন্ডর কিভাবে একসেপ্ট করা হয়, কিভাবে আমার সিস্টেমে আমার অর্গানাইজেশনের জন্য কোন অ্যানালিস্ট বেশি ভালো হবে, অ্যানালিস্ট চুজ করার পর সে কি কি ধরনের ডিসিশন আসলে মেক করে, এই সকল কিন্তু কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা আসলে আমাদের টপিকের ডিপের দিকে যাচ্ছি। তো যত আমরা এই টপিক এই কোর্সটা শেষ করব, তত তুমি তোমার ইন্ডাস্ট্রিয়াল লাইফের সাথে তুমি আসলে পরিচিত হচ্ছ। জিনিসটা একটু থিওরিটিক্যাল হলেও কিন্তু এগুলা কিন্তু তোমাদের পুরো ক্যারিয়ার লাইফ বলো এবং হোল তোমাদের কিন্তু সারা জীবনে এই জিনিসগুলো আসলে লাগবে, কনসেপ্ট গুলা। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক। তো এই টপিকে যাওয়ার আগে কারো কি এই সম্পর্কে এগুলা সম্পর্কে কোনো ধরনের কোয়েশ্চেন আছে? এগুলো কি মোটামুটি আমরা ধারণা পেলাম যে কি কি ধরনের কিভাবে কি কাজ হয়? জি ম্যাম, বুঝছি, একটু একটু পড়তে হবে আর কি। হ্যাঁ, পড়লে আরো বেশি ক্লিয়ার হবে। আর সব সময় যেটা করবা যে মুখস্থ করবা না, বিষয়গুলা বুঝার চেষ্টা করবা যে কি, যে ধরো এই যে আরএফপি কি আরএফকিউ কি, যে তুমি মুখস্থ করে যে তোমার মনে থাকবে না, তোমাকে বুঝতে হবে জিনিসটা আসলে ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভে। তুমি একটা উদাহরণ দিয়ে হচ্ছে পড়ো, যেমন আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি। তো এটা সম্পর্কে মনে রাখো, তারপর আরএফকিউ কি, এটা কিভাবে দেওয়া হয় এটা মনে রাখো। তাহলে তুমি তো লিখার সময় যখন তুমি এক্সামে অ্যান্সার করবা, তখন তো তোমার মেইন কনসেপ্ট লিখতে পারলেই তো তুমি হচ্ছে। তো একদম মুখস্থ করতে হবে না। তবে ইনফরমেশন সোর্স গুলা কি একদম টু দা পয়েন্ট। দেখো এখানে 6টা পয়েন্ট আছে। তো এগুলা কোথা থেকে কিরকম ধরনের আসতেছে, তুমি যখন নিজে লিখতে চাবে, তুমি যদি বুঝে বুঝে পড়ো, তুমি লিখতে গেলে তোমার এমনিতেই মনে পড়বে যে আসলে এগুলো থেকে কোথা থেকে গ্যাদার করতে হবে। তুমি তখন কনজিউমার হিসেবে চিন্তা করবা যে কনজিউমার হিসেবে আমি কি কি ধরনের ইনফরমেশন সোর্স কোথা থেকে কালেক্ট করতাম। সেই বিষয়গুলো একটু বুঝে পড়ার বিষয়, কনসেপচুয়াল বিষয়, আর একটু এক্সাম্পল দিয়ে পড়বা সবাই, তাহলে সবচেয়ে বেশি ভালোভাবে মনে থাকবে। ওকে, আর তারপরে তো আমাদের যে রিভিউ ক্লাস আছে, ওই রিভিউ ক্লাসে পরে আবার ভালো করে হচ্ছে বলে দিব কিভাবে কি পড়তে হবে। ওকে, তাহলে আমরা আমাদের লাস্ট যে টপিক, এটা দিয়ে আমাদের মিলি সিলেবাসও শেষ হবে। এটা হচ্ছে কি রিইউজ। রিইউজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আমরা জানি যে এগুলা সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্টের সাথে খুবই রিলেটেড। রিইউজ জিনিসটা আসলে কি? The use of previously written software resources, especially objects and components in new application. তুমি একটা নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছ, অলরেডি তোমার সফটওয়্যার, তোমার যে কোম্পানি, সেই কোম্পানিতে অলরেডি অনেকগুলো প্রজেক্ট চলতেছে বা একটা সফটওয়্যার প্রজেক্ট গুলো চলতেছে, সেই প্রজেক্টের জন্য তুমি কিছু মডিউল অলরেডি তৈরি করে ফেলছো, কিছু রিসোর্স অ্যালোকেট করে ফেলছো। তোমার যদি ওই একই জিনিস আবার দরকার হয় নিউ অ্যাপ্লিকেশনে, তুমি আবার নতুন করে তৈরি করবা না। তুমি যেটা করবা যে অবশ্যই আমরা যে আমাদের যে প্রিভিয়াসলি সফটওয়্যার গুলো তৈরি করা আছে, সেই রিসোর্স গুলো আমরা ব্যবহার করব। এতে কি হয়, অনেক বেশি টাইম যেরকম সেভ হয়, সেম ভাবে কস্ট ইফিশিয়েন্ট হয়। তাহলে হচ্ছে ধরো ধরো একটা নতুন সিস্টেম বলতে পারি, ধরো আমাদের একটা ইউএমএস সিস্টেম আছে, আর এটা আমি ধরো অ্যাটেন্ডেন্স সিস্টেম তৈরি করতে যাচ্ছি একটা হিসেবে আর কি। ধরো না, এটা ফুড অর্ডারিং অ্যাপ একটা তৈরি করতে অলরেডি আমার কাছে আছে তৈরি করা আমার কোম্পানিতে। এখন আমি ফুড রিভিউ অ্যাপ তৈরি করব। এখন ধরো এইটার মধ্যে কিছু ফিচার আছে, ধরো ফিচার 1, আর এখানে দিলাম ফিচার 2। একটা ধরো ফিচার আছে হচ্ছে গিয়ে পেমেন্ট মেথড, একটা আছে অর্ডারের হচ্ছে অ্যাড টু কার্ট মেথড। তারপর হচ্ছে আরেকটা ফিচার ধরো আছে রিভিউ, যে কাস্টমার এই অর্ডারিং অ্যাপে রিভিউ দিতে পারে। তাহলে অলরেডি তুমি কিন্তু কোম্পানিতে তুমি অলরেডি ভেন্ডর হিসেবে কি করছো, এটা কিন্তু ডেভেলপার হিসেবে এটা তৈরি করে দিছো তোমার অর্গানাইজেশনের জন্য, একটা অর্গানাইজেশনের জন্য তুমি অলরেডি তৈরি করে দিছো, এবং সেটা তো তোমার কাছে অবশ্যই আছে মেইন কপি। এখন যখন নতুন কনজিউমার বা নতুন কাস্টমার আসবে, এসে সে বললো যে আমার কোম্পানির জন্য ফুড রিভিউ অ্যাপ তৈরি করা দরকার, তাহলে তুমি কিন্তু অলরেডি এই যে ফিচার 3 তে ফুড রিভিউ অ্যাপ তৈরি করে রাখছিলা এই ফুড অর্ডারিং অ্যাপে।
তাহলে তুমি কি করবে, এটা রিউজ করবো, তাহলে এইটাকে রিউজ করে এখানে নিয়ে আসবো, তাহলে F3। তাহলে কি হচ্ছে, এই যে আবার শুরু থেকে শেষ পর্যন্ত এটার জন্য আমার টাইম অ্যালোকেট করতে হচ্ছে না, যে প্ল্যানিং, অ্যানালাইসিস, তারপর ডিজাইন, এই যে ইমপ্লিমেন্টেশন, এত পরিমাণ যে সময়, এই সময়গুলো কিন্তু সেভ হয়ে যাচ্ছে, প্লাস কস্টও কমে যাচ্ছে। যত বেশি ফেজ তুমি চালাবা তত তত বেশি ওই ফেজের জন্য তোমার কষ্ট খরচ যাবে। তাহলে আমরা বলতে পারি যে ওই সিস্টেমের কোন একটা অবজেক্ট বা একটা ছোট কম্পোনেন্ট যদি প্রিভিয়াসলি আমি করে থাকি, সেটাকে আমি আবার নতুন অ্যাপ্লিকেশনে সেটাকে ইউজ করতে পারি, এটাকে বলা হয় রিইউজ। তো রিইউজের টেকনোলজি দুই ধরনের, একটা হচ্ছে কোথায় কোন কোন টেকনোলজিতে আসলে রিইউজ করা যায়, সব টেকনোলজিতে কিন্তু রিইউজ করা যাবে না। রিউজ করা যায় হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট যে সিস্টেম গুলা, সেগুলাতে রিউজ করা যাবে। সেকেন্ড হচ্ছে কি কম্পোনেন্ট বেসড যে ডেভেলপমেন্ট, সেগুলোকে রিউজ করা যাবে। তো আমরা একটু দেখি যে অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট কি আর কম্পোনেন্ট বেসড ডেভেলপমেন্ট গুলা কি। অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে আমাদের সবাই মনে আছে, সবাই বলো তো ক্লাস অবজেক্ট কি বা ক্লাস কি? ক্লাস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। বা একটা ব্লুপ্রিন্ট ফ্রেমওয়ার্ক বলতে বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, ব্লুপ্রিন্ট। এটা ব্লুপ্রিন্ট। আচ্ছা, তো ক্লাসের মধ্যে কমন কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে যেগুলো প্রত্যেকটা অবজেক্ট সেগুলোকে ইনহেরিট করে, যার অবজেক্টের ভিতরে সেই কমন ক্যারেক্টারিস্টিক্স গুলো বা বৈশিষ্ট্যগুলো থাকবে। কিন্তু প্রতিটা অবজেক্ট আবার ভিন্ন ভিন্ন, তাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, বা মেথড থাকবে, কিছু ভ্যালু থাকবে, অ্যাট্রিবিউট থাকবে, বিহেভিয়ার থাকবে। যেমন স্টুডেন্ট হিসেবে প্রত্যেক স্টুডেন্টের একটা হচ্ছে রোল থাকে, আইডি থাকে, তার ডিপার্টমেন্ট থাকে, তার হচ্ছে গিয়ে তার বিভিন্ন ধরনের কোর্স থাকে। ওকে, ফাইন। তাহলে এখন তুমি তার নেম থাকে, তার অ্যাড্রেস থাকে। তোমরা সবাই একজন স্টুডেন্ট, তাহলে আমরা সবাই জন স্টুডেন্ট, সবারই কি আছে একটা করে আইডি, নেম সব আছে, কিন্তু সবাই কিন্তু সেম পিপল না, কারণ প্রত্যেকের আলাদা আলাদা কিছু আবার মেথড বা বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে তোমরা সবাই ভিন্ন ভিন্ন, একজন এক একজন পার্সন, ইন্ডিভিজুয়াল পার্সন। তো অবজেক্ট ওরিয়েন্টেড যে ডেভেলপমেন্ট গুলা থাকে, যে সিস্টেমে থাকবে, সেগুলাকে আসলে রিউজ করা যায়। এবং প্লাস যেগুলো কম্পোনেন্ট বেসড যে ডেভেলপমেন্ট, কম্পোনেন্ট বেসড বলতে কি বুঝি, আসলে কম্পোনেন্ট জিনিসটা কি? কম্পোনেন্ট হচ্ছে গিয়ে হতে পারে অ্যাজ স্মল অ্যাজ অবজেক্ট, অবজেক্টের মধ্যে একটা স্মলও হতে পারে, অথবা অ্যাজ লার্জ অ্যাজ পিচ অফ সফটওয়্যার, এটাও হচ্ছে কম্পোনেন্ট হতে পারে, যেগুলো আসলে একটা সিঙ্গেল বিজনেস ফাংশনকে হ্যান্ডেল করতে পারে। ধরো এই যে নতুন কেবলই ফুড অর্ডারিং অ্যাপের জন্য 3টা ফিচারের কথা বলছিলাম, এই 3টা ফিচার একটা কম্পোনেন্ট হতে পারে। ধরো একটা কম্পোনেন্টের নাম বললাম ফুড অ্যাড টু কার্ট, এটা একটা কম্পোনেন্ট। তারপর পেমেন্ট মেথড একটা কম্পোনেন্ট, তারপর ফুড রিভিউ দিতে পারবে, এটা একটা কম্পোনেন্ট। এই যে এক একটা স্মল অবজেক্ট গুলোকে আমি এক একটা কম্পোনেন্ট হিসেবে ধরতেছি। তাহলে কি করতে পারি, যখন কম্পোনেন্ট বেসড ডেভেলপমেন্ট গুলো সেগুলোকে রিউজ করা যায়, তোমার যে কম্পোনেন্টটা রিউজ করার প্রয়োজন হবে তুমি সেই কম্পোনেন্টটা নতুন অ্যাপ্লিকেশনে নিয়ে আসো আর কি। সেম ভাবে হচ্ছে যদি আবার বলতে পারি যে ফুড অর্ডারিং যে অ্যাপ, এই টোটালটাকেই একটা হচ্ছে টোটাল একটা অবজেক্ট হিসেবে ধরতে পারি, মানে একটা কম্পোনেন্ট হিসেবে ধরতে পারি। অ্যাজ লাইক ধরো তুমি একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম তৈরি করলা, এই অ্যাটেন্ডেন্স সিস্টেমটা অলরেডি একটা সফটওয়্যার তুমি অলরেডি তৈরি করে ফেলছো। এখন তোমাকে একটা নতুন অর্গানাইজেশন আসলো, তোমাকে ইউএমএস সিস্টেম তৈরি করতে দিল। তাহলে ইউএমএস সিস্টেমের কিন্তু এটা একটা ফিচার যে অ্যাটেন্ডেন্স থাকবে, তাহলে এই হোল যে সফটওয়্যারটা, এখানে ইউএমএস সিস্টেম একটা কম্পোনেন্ট। তাহলে আমরা বলতে পারি যে কম্পোনেন্ট যেমন অবজেক্টের মতো স্মলও হতে পারে, সো একটা সফটওয়্যারকেও আমি কম্পোনেন্ট বলতে পারি, যে এই কম্পোনেন্ট বেস যে ডেভেলপমেন্ট গুলা করা হয় সেগুলোতেও আবার ইউজ করা যায়। তাহলে আমরা একটু দেখি যে রিউজে তাহলে ইফেক্টিভনেসটা কোথায়। রিউজ ক্যান বি ইফেক্টিভ, এটা আসলে প্রোডাক্টিভিটি বাড়ে, এটা রিওয়ার্ক গুলাকে রিডিউস করে, মানে একই কাজ বারবার আমার করতে হচ্ছে না, আর ডিফেক্ট গুলো আস্তে আস্তে কমে আসে। তুমি যত এক একটা জিনিসকে রিউজ করবে তত বেশি ডিফেক্টিভ কমে আসে। কিন্তু কিছু কিছু হচ্ছে গিয়ে টেকনিক্যাল ইস্যু হতে পারে বা অর্গানাইজেশনাল ইস্যু ক্রিয়েট হতে পারে। কি কি ধরনের ইস্যু ক্রিয়েট হতে পারে? যেমন টেকনিক্যাল ইস্যু বলতে বুঝাই যে ল্যাক অফ মেথোডোলজি। এই ধরো নতুন নতুন ভাবে যদি একই জিনিস তুমি বারবার তৈরি করতা, ধরো নতুন ডেভেলপার আসলো, ওই ডেভেলপার আসলো, সে তাহলে কি করতে হচ্ছে, আগের ডেভেলপার ধরো ফুড রিভিউ যে তৈরি করে গেছিল ফাংশনটা, সেটাকে তুমি কোলাবোরেট করতেছো অন্য নতুন ফিচারের জন্য, নতুন সফটওয়্যারের জন্য।
কিন্তু তোমার তোমার নিজস্ব যে কিছু থাকতে পারে, যে নতুন মেথড তুমি উদ্ভাবন করতে পারতে, হয়তো বা নতুন কোনো আইডিয়া তুমি দিতে পারতে, সেই আইডিয়া কিন্তু তুমি দিতে পারতেছো না। ধরো আমি বললাম যে এই সফটওয়্যার যে ল্যাবে বললাম যে অলরেডি আমার এই সফটওয়্যার গুলো তৈরি করা আছে, তোমাদের কাজ হবে তোমরা এটা আপডেট করবা। এতে কিন্তু তোমাদের নতুন আইডিয়া আসবে না, তোমরা ওই যে এক্সিস্টিং যে সফটওয়্যার গুলো আছে সেগুলোর উপরেই তুমি কাজ করতে থাকবা। কিন্তু তোমাকে যদি বলি যে তুমি নিজে কিছু আইডিয়া জেনারেট করো, যার মাধ্যমে তুমি কিছু প্রজেক্টের কাজ করবা, তোমার মাথায় বিভিন্ন ধরনের নতুন নতুন আইডিয়া আসবে। আর ভিন্ন ভিন্ন মানুষ যখন কাজ করে তাদের ভিন্ন ভিন্ন মানুষের কিন্তু আইডিয়া বা চিন্তা ভাবনাও কিন্তু ভিন্ন হয়। তো তাহলে টেকনিক্যাল কিছু ইস্যু হয়, যেরকম হচ্ছে কিছু মেথোডোলজি ল্যাকিংস থাকতে পারে। যেমন তুমি যেটা চাচ্ছ যে মেথডটা ব্যবহার অলরেডি করা আছে, সেটা হচ্ছে পরবর্তী যে নতুন টেকনোলজি আসবে, নতুন টেকনোলজিতে হয়তোবা সেই মেথডটা অ্যাডাপ্ট করা যায় না। এরকম ধরনের কিছু ইস্যু ক্রিয়েট হয়। আবার অর্গানাইজেশনের কিছু ইস্যু ক্রিয়েট হয়, সেটা হচ্ছে গিয়ে যে ল্যাক অফ কমিটমেন্ট। যত একই জিনিস বারবার ইউজ করবা তখন কমিটমেন্টও কমে আসে। কিছু জিনিস হচ্ছে কি আসলে ইস্যু ক্রিয়েট হয়, কিন্তু রিউজ কে আসলে ইফেক্টিভ আমরা বলতে পারি, কারণ কি এটা কস্ট আর টাইম অনেক বেশি হচ্ছে গিয়ে কমিয়ে নিয়ে আসে। তাহলে এই গ্রাফটা একটু দেখি যে কিভাবে কস্ট আর মানে রিউজ থেকে কি ধরনের কস্ট ইফেক্টিভনেস আসে আর কি ধরনের বেনিফিট আসলে পাওয়া যায়। আচ্ছা সবাই একটু দেখো তো এই গ্রাফটা সবাই বুঝো কিনা। আচ্ছা এই গ্রাফটা স্ট্রেট লাইন না কেন, এই গ্রাফটা কেন কার্ভ হয়ে গেছে? দেখো এক্স এক্সিস বরাবর হচ্ছে নাম্বার অফ প্রজেক্ট ইউজিং রিউজেবল অ্যাসেট, মানে রিউজ করে নাম্বার অফ প্রজেক্ট গুলা। আর এই ওয়াই এক্সিস বরাবর হচ্ছে কি কস্ট বা হচ্ছে টাইম, বলতে পারি কস্ট এন্ড টাইম। এটা স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল না, যে কিন্তু স্ট্রেট লাইন হয়ে কার্ভ হয়ে গেছে কেন? আমাদের মানে প্রথম থেকে শুরু করতে হচ্ছে না, আমরা রিউজ করতে পারি অনেক, তো এক্সিস্টিং অনেক থাকে। আচ্ছা তাহলে ধরো তুমি ফার্স্ট যখন প্রজেক্টটা তৈরি করতেছো, তখন ধরো $50 লাগলো আর কি, যখন তুমি ফার্স্ট প্রজেক্টটা তৈরি করলা। ওকে, সেকেন্ড প্রজেক্টটা তৈরি করলে তার মানে তোমার ওই হিসেবে ঐকিক নিয়ম হিসেব করলে $100 লাগার কথা, $100। কিন্তু এখন ধরো $100 লাগলো না, এখন লাগলো $75। কেন $75 লাগলো? কারণ তুমি এই ফার্স্ট প্রজেক্ট থেকে কিছু ছিল কম্পোনেন্ট ছিল, সেগুলো হয়তো তুমি রিউজ করছো সেকেন্ড প্রজেক্টে, তাই সেগুলো তো আর, যেগুলো অলরেডি তৈরি করা, সেগুলো তো আর কস্ট লাগে না। তাই $100 যেটা দরকার ছিল সেটা কিন্তু 75 অলরেডি রিডিউস করে আসলো। এরপর ধরো থার্ডটাতে আবার ঐকিক নিয়ম হিসাব করলে হয়তো $150 লাগার কথা ছিল, কিন্তু এখন হয়তো $150 লাগলো না, $100 প্রয়োজন থার্ড যে প্রজেক্টটা তৈরি করতে। ওকে, সো এরকম করতে করতে এক সময় তুমি দেখবা যে এই যে দেখো এটা স্ট্রেট লাইন যদি হওয়ার কথা ছিল, স্ট্রেট লাইন হচ্ছে না। যখন তুমি সেকেন্ড প্রজেক্টে গেলা, এটা হয়তো 50% মোর কস্ট লাগলো। আবার হচ্ছে কি তুমি যখন 5 প্রজেক্টে গেলা, হয়তো বা যেটা 5 অনেক বেশি প্রয়োজন দরকার ছিল, কিন্তু তার থেকে 25% কস্ট বেশি দিয়ে কিন্তু তুমি আসলে 5টা প্রজেক্ট তৈরি করতে পারতেছো। আবার ধরো 100 প্রজেক্টে যখন তোমার ধরে দিলাম, এরকম করতে করতে এক সময় ধরো তুমি একটা প্রজেক্টে আসলে, ধরলাম ফিগারটা হচ্ছে 100টা প্রজেক্ট তুমি অলরেডি কাজ করে ফেলছো। এখন তোমার ডলার খরচ হলো, ধরো কথার কথা হচ্ছে কত ধরবো, $2500 ধরলাম। আচ্ছা $2500 ধরলাম, $2500। এখন তুমি যখন 101 নাম্বার প্রজেক্টটা তৈরি করতে যাবা, তখন হয়তোবা যেয়ে দেখবা যে এখন তুমি 100টা যে প্রজেক্ট তৈরি করছো তার মধ্যে সকল ফিচার চলে আসছে 101 নাম্বার প্রজেক্টটা তৈরি করতে গেলে। তাহলে এটা তৈরি করতে কোনো কস্টই আর লাগবে না, তাহলে সেই $2500 থাকবে তোমার কস্টটা, যে ওইটাতেই থাকবে। তার মানে এক সময় যে দেখবা এই যে কার্ভ হতে 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 এক সময়টা প্রায় একই জায়গায় থেমে যায়। কিভাবে থেমে যায়? যে 100টা প্রজেক্ট যখন তৈরি করে গেছে, তখন টোটালে হয়তো বা সবগুলা মিলে হয়তো $2500 খরচ হয়েছিল। তাহলে 101 নাম্বার ডলার যখন তুমি তৈরি করতে যাব আমরা, তখন দেখা যাবে ওই একই $2500 কাজ হয়ে গেছে, কারণ অলরেডি 101 নাম্বার প্রজেক্টে যে ফিচার গুলো দরকার ছিল সেটা 100টা প্রজেক্টের মধ্যে আছে।
সেম ভাবে 102 নাম্বার প্রজেক্ট, 103 নাম্বার প্রজেক্ট, 104 নাম্বার প্রজেক্ট যখন আসতে থাকবে তত হচ্ছে গিয়ে কি রিউজের পরিমাণ বেড়ে যাবে, রিউজ অ্যাসেটের পরিমাণ বাড়বে, আর তত বেশি কস্ট কিন্তু একসময় যে একটা সাম্যাবস্থায় চলে আসে। তাহলে তুমি যদি একটু মানে হিসাব করো, একটা প্রজেক্ট করতে লাগে $50, তাহলে 101টা প্রজেক্ট তৈরি করতে লাগবে কিন্তু 50 × 101, এত পরিমাণ ডলারের প্রয়োজন ছিল। সেখানে কিন্তু মাত্র $2500 তোমার কাজ শেষ হয়ে যাচ্ছে। সেম ভাবে টাইমও কিন্তু কস্টের সাথে একই পরিমাণ ভাবে কমে আসে। তার মানে অনেক বেশি রিউজ থেকে অনেক বেশি কস্ট আর বেনিফিট পাওয়া যায়, আমরা দেখতে পারতেছি। এই গ্রাফটা কিন্তু সবাই অবশ্যই প্র্যাকটিস করবো। এরপরে আসি, আর আমাদের দুইটা জিনিস বাকি আছে, রিউজের স্টেপ গুলা কি কি, তাহলে আমরা বলতে পারি। তাহলে স্টেপ অলরেডি আমরা দেখে ফেলছি যে অ্যাবস্ট্রাকশন, প্রথমে আমাকে ডিজাইন করতে হবে রিউজেবল যে পিস গুলো ব্যবহার করব, তারপর সেগুলোকে কোথাও স্টোর করে রাখতে হবে, যে পরবর্তীতে যে পিস গুলো তো আমি আবার রিউজ করতে হবে, এজন্য আমাকে স্টোর করে রাখতে হবে। এবং পরে লাস্টে যে ধাপটা সেটাকে বলে রিকন্টেক্সচুয়ালাইজেশন। এটাকে বলা হয়েছে যে তুমি তো স্টোর করে রাখবে অ্যাসেট গুলা বা রিউজেস ফিচার্স গুলা, কিন্তু নতুন যে ডেভেলপার আসবে তো তাকেও তো বুঝতে হবে যে এই সফটওয়্যারে এই কম্পোনেন্ট কিভাবে কাজ করে। তাহলে অবশ্যই মেকিং দ্য সফটওয়্যার আন্ডারস্ট্যান্ডেবল টু ডেভেলপার্স, তাহলে ডেভেলপার্স এর জন্য ওই ম্যানুয়াল বা ডকুমেন্টেশন বা তারা যাতে বুঝতে পারে সেই হিসাবে কিছু ডকুমেন্ট রাখতে হবে। এটাকে বলা হয় 3টা স্টেপ রিউজের। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাবস্ট্রাকশন, দেন সেটাকে স্টোরেজ, এবং সেই স্টোরেজ যেগুলো করে রাখলাম সেই অনুযায়ী আন্ডারস্ট্যান্ডেবল কিনা সেটা হচ্ছে গিয়ে করে রাখা। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের লাস্ট যে আমরা পড়বো রিউজের কিছু তাহলে অ্যাপ্রোচ আছে, বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আছে বা টাইপ বলতে পারি আমরা রিউজের। তো 4টা টাইপ যদি আমরা দেখি, ফার্স্ট টাইপটা হচ্ছে অ্যাডহক, সেকেন্ড ফ্যাসিলিটেটেড, থার্ড ওয়ান হচ্ছে ম্যানেজড, আর ফোর্থ যদি আমরা দেখি সেটাকে বলে ডিজাইনড। আচ্ছা, অ্যাডহকটা একটু দেখি পড়ি। অ্যাডহক কি ইন্ডিভিজুয়ালস আর ফ্রি টু ফাইন্ড অর ডেভেলপ রিউজেবল অ্যাসেট অন দেয়ার ওন। এটা মেইনলি অ্যাডহক জিনিসটা কি, অ্যাডহক যে তোমাদের জন্য অ্যাপ্লিকেবল। প্রত্যেকে আমরা নিজেদের প্রজেক্ট নিজেরা তৈরি করি, আমি তো আমার প্রজেক্টে আমি ডেভেলপার, তাহলে আমি কোন অ্যাসেট গুলো রিউজেবল করবো সেটা ডিপেন্ড করতেছে আমার উপরে, যে আমি কোন রিউজেবল অ্যাসেট কে আমি ডেভেলপ করব কিনা, সেটা ব্যবহার করব কিনা, সেটা টোটালি আপ টু মি বা আপ টু ইন্ডিভিজুয়ালস। সো তাহলে এটাকে বলা হয় অ্যাডহক অ্যাপ্রোচ। এবার আসি হচ্ছে ফ্যাসিলিটেটেড। ধরো আমার অর্গানাইজেশন ফ্যাসিলিটেটেড ওয়েতে রিউজের অ্যাপ্রোচ গ্রহণ করলো, এটার অর্থ হচ্ছে ডেভেলপার্স আর এনকারেজ টু প্র্যাকটিস রিউজ। আমি আমার অর্গানাইজেশনের ডেভেলপারদেরকে বললাম যে আপনারা হচ্ছে কি চাইলে রিউজ করতে পারেন। তার মানে কি আমি এনকারেজ করলাম, বাট আমি কিন্তু ম্যান্ডেটরি হিসেবে বলে দেই নাই যে আপনাকে রিউজ করতেই হবে, সকল ডেভেলপারকে নিয়ম বেঁধে দেই নাই, রুলস বেঁধে দেই নাই যে আমাকে তাদেরকে রিউজ প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি তাদের জন্য অপশন রাখলাম যে তারা চাইলে হয় ইউজ করতে পারে, আর না হয় নিজেদের আইডিয়া অনুযায়ী নতুন কিছু তারা করে দেখাতে পারে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কি অপশনাল হিসেবে রেখে দিলাম আর কি। ম্যানেজটা কি, ম্যানেজটা বলে যদি আমার অর্গানাইজেশন ম্যানেজড রিউজ অ্যাপ্রোচ মেনে চলে, এটাকে বলা হয় হচ্ছে যে আমাদের রিউজেবল যে অ্যাসেট গুলা এটা অ্যাডাপ্ট করা ম্যান্ডেটরি, অবশ্যই আমাকে ওই অ্যাসেট গুলা বা রিউজ করতে হবে। এটা আমি আমার যে অর্গানাইজেশনের যে পলিসি সেই পলিসিতে অ্যাড করে দিলাম যে আমার রিউজ মাস্ট করতে হবে। আচ্ছা, তাহলে একটু দেখো তো, এখানেও কিন্তু ডিজাইনেও কিন্তু ম্যান্ডেটরি লেখা, তাহলে এই ম্যানেজ আর ডিজাইনের মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়? ডিজাইনটাও ম্যানেজড এর মতো ম্যান্ডেটরি যে রিউজ করতে হবে, কিন্তু এখানে জাস্ট একটাই ডিফারেন্সটা হচ্ছে এটা কিন্তু এখানে লেখা নাই, আমি এটা মুখে বলতেছি যে এটাকে চাইলে একটা নতুন ডেভেলপার হিসেবে কাস্টমাইজ করতে পারে।
এই ম্যানেজ যেটা আছে, ম্যানেজে ধরো কিছু রিউজেবল পিচ বা কম্পোনেন্ট অলরেডি আছে, সেগুলোতে হচ্ছে ডেভেলপার হাতই দিতে পারবে না, মানে শুধু তাদের কি ম্যান্ডেটরি ব্যবহার করতে হবে, সে ওইখানে অ্যাসেস গুলো রিউজ করবে। কিন্তু ডিজাইনটা বলে যে তুমি ডেভেলপার হিসেবে আমার যে অলরেডি রিউজেবল অ্যাসেট গুলো আছে তুমি রিউজ করতে পারো, অবশ্যই করতে পারো, মানে তোমার ম্যান্ডেটরি। তুমি চাইলে সেই যে ম্যান্ডেটরি যে রিউজেস যে পিস গুলা বা হচ্ছে কম্পোনেন্ট গুলা, সেগুলোতে চাইলে তুমি কি করতে পারো, আপডেট করতে পারো। তাহলে আমি চাইলে আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারি আমি ডেভেলপার হিসেবে। তাহলে এই 4 ধরনের আসলে, ফার্স্ট ইন্ডিভিজুয়াল, যদি ইন্ডিভিজুয়াল এটা আলাদাভাবে হিসাব করলাম, তার মানে এই 4 ধরনের আসলে অ্যাপ্রোচ গ্রহণ করতে পারে। এক একটা কোম্পানি এক এক ধরনের হিসাবে চলে, কেউ হচ্ছে এনকারেজ করে, কেউ হচ্ছে ইন্ডিভিজুয়ালদের উপরই হচ্ছে ছেড়ে দেয় যে তারা কিভাবে কি ধরনের কাজ করবে তারা নিজেরা জানে, ম্যানেজড হচ্ছে কি ম্যান্ডেটরি করে দেয়, আবার কেউ হচ্ছে ম্যান্ডেটরি করে কাস্টমাইজেবল একটা সুযোগ রাখে। সো এটা ডিপেন্ড করে যে কে কিরকম ধরনের রিউজ অ্যাপ্রোচ আসলে নিবে আর কি। সো এই নিয়ে আমাদের চ্যাপ্টার আসলে শেষ। তাহলে আমরা এই চ্যাপ্টারে আসলে মেইনলি আমাদের অফলাইন ক্লাসে পড়ছিলাম যে আউটসোর্সিং বিষয় কি, তার 6টা ডিফারেন্ট সোর্স অফ সফটওয়্যার, এগুলো তোমরা একটু ভালো করে আবার পড়বা। আর যদি মনে না থাকে রিভিউ ক্লাস তো আমাদের আছে, সময় রিভিউ করব। আর আমরা আজকে যেটা পড়লাম অফ দ্য শেলফ সফটওয়্যার কিভাবে সিলেক্ট করতে হয় তার 8টা ক্রাইটেরিয়া কিন্তু আমরা পড়লাম প্রথমে। তারপরে হচ্ছে পড়লাম আরএফপি, আরএফকিউ, এই যে কিছু কনসেপ্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরএফপি, আরএফকিউ এই চ্যাপ্টার কিন্তু থিওরির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আরএফপি, আরএফকিউ পড়লাম। আর লাস্টে যে হচ্ছে আমরা পড়লাম রিউজ কি, এবং রিউজে অনেকগুলো রোলস, বেনিফিট, এর কিছু স্টেপ, অ্যাপ্রোচ, তারপর একটা গ্রাফের মাধ্যমে দেখলাম রিউজ কিভাবে করা যায়, রিউজ করলে কি ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যায়, আর কি কি ধরনের ইস্যু ক্রিয়েট হয়, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা একদম হোল একটা ব্রিফ ধারণা নিলাম আর কি। তো আশা করি হচ্ছে তোমাদের মনে থাকবে কিনা জানি না, বাট একটুখানি সবাই আবার একটু দেখবা। আর নেক্সট ক্লাসের আগে, নেক্সট ক্লাসে তো আমাদের সিটি হবে না, নেক্সট ক্লাস আমাদের রিভিউ ক্লাস হবে ঈদের পরের ক্লাসটাই, একেবারে হচ্ছে 7 তারিখে মেবি। তো একটুখানি এখন না দেখো, বাট ক্লাসের আগে দিয়ে 1-2 দিন আগে একটু দেখে এসো যে কি কি ধরনের কোয়েশ্চেন অ্যারাইজ হয় তোমাদের মধ্যে, সেগুলা নিয়ে আমরা সলভ করব। আদারওয়াইজ কিন্তু আমরা সিটির পরে কিন্তু কোনো ক্লাস পাবো না। তাহলে ওই দিনই হবে আমাদের সলভিং, যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম গুলোকে সলভিং ক্লাস বলতে পারি। আর তোমাদের তো পরীক্ষা 9 তারিখে, 9 তারিখে পরীক্ষা, 9 তারিখে কিন্তু স্লাইড 1 আর স্লাইড 2 এর উপর পরীক্ষা হবে। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা দে। অরিয়ন, ম্যাম আজকে কি অ্যাটেন্ডেন্স